রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। সেই পাঠটি হলো প্রিপারেশন অফ অ্যালকিন। কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি এবং অ্যালকিন তৈরি করার যে সহজ মেথডগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আজ আলোচনা করব। এর আগে আমাদের একটু জানা প্রয়োজন যে আসলে অ্যালকিন কী। যে সমস্ত জৈব যৌগ কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এদেরকে অ্যালকিন বলে। যেমন আমরা এখানে যদি দেখি, যে সমস্ত জৈব যৌগ কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এদেরকে অ্যালকিন বলে। এই অ্যালকিন সমূহে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠিত অংশের প্রতিটা কার্বন পরমাণুর সাথে একটি করে সিগমা এবং একটি পাই বন্ধন থাকে। সিগমা বন্ধন হচ্ছে অত্যন্ত শক্তিশালী বন্ধন এবং পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। এই যে আমরা দ্বিবন্ধন সংযুক্ত যে যৌগগুলো বলছি সেগুলো আসলে অ্যালকিন। এই অ্যালকিনগুলোকে যদি আমরা জানতে চাই তাহলে একটা সাধারণ সংকেতের সাহায্যেও আমরা জেনে নিতে পারি। সেই সাধারণ সংকেত হলো CnH2n, যেখানে প্রাথমিকভাবে n এর মান 2 থেকে 10 পর্যন্ত। যদি আমরা 2 বসাই তাহলে C2H4, আমি যদি 3 বসাই C3H6, যদি আমি 4 বসাই C4H8, C5H10, এভাবে। যেমন আমরা এটার নাম দিলাম আমরা ইথিন, 2 কার্বন বিশিষ্ট, অথবা এটাকে বলা হয় ইথিলিন। যদি 3 কার্বন বিশিষ্ট হয় এটাকে আমরা বলতে পারি প্রোপিন বা প্রোপিলিন। আমরা যদি 4 কার্বন হয় তাহলে এটাকে আমরা বলবো বিউটিন। তার মানে সবগুলোর সাথে আমাদের ইন আছে। পেন্টিন। তাহলে দেখো, আমরা বললাম যে সমস্ত জৈব যৌগ কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, এরা হলো অ্যালকিন। তাহলে এই অ্যালকিনের একটা সাধারণ সংকেত রয়েছে, সেটা হচ্ছে CnH2n। আমরা এখানে 2 থেকে 10 পর্যন্ত প্রাথমিক অবস্থা বসিয়ে বিভিন্ন রকমের সাধারণ অ্যালকিনগুলো আমরা তৈরি করে নিতে পারি। তাহলে যদি 2 বসায় তাহলে হবে ইথিন, 3 বসাইলে হবে প্রোপিন, 4 বসালে হবে বিউটিন, 5 বসালে হবে পেন্টিন। এভাবে আমরা অ্যালকিনগুলোকে চিনতে পারি। অ্যালকিন, এই যে আমরা অ্যালকিনগুলোর কথা বলছি, সেই অ্যালকিনগুলোকে আমরা কিভাবে প্রস্তুত করি সেই বিষয়টা আমরা জানব। তাহলে অ্যালকিনকে যদি আমরা সাধারণ অবস্থায় পেয়ে যাই, অর্থাৎ নিম্ন ভরবিশিষ্ট যে অ্যালকিনগুলো রয়েছে সেগুলো সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় থাকে, আর যখন তাদের মধ্যে থেকে যে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ উচ্চ আণবিক ভরবিশিষ্ট যে অ্যালকিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়। তাহলে আজ আমরা দেখাবো যে কিভাবে অ্যালকিন তৈরি করা যায় এবং অ্যালকিনের প্রস্তুতির জন্য কি কি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো। প্রথমে আমরা দেখাবো যে অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকিনের প্রস্তুতি জন্য প্রথম পদ্ধতি হচ্ছে অ্যালকোহল থেকে যদি আমি প্রস্তুত করতে চাই তাহলে আমরা 2টা মেথডের মাধ্যমে করতে পারি। যেমন এখানে আমরা যদি বলি অ্যালকোহল, যেমন আমরা প্রথম সদস্য হিসাবে যদি অ্যালকিনকে তৈরি করতে চাই, সেই অ্যালকিনের প্রথম সদস্যে আমরা বলেছি ইথিন। তার মানে ইথিন প্রস্তুতির সমীকরণগুলো, পাশাপাশি অন্যান্য কার্বন বিশিষ্ট যে অ্যালকিনগুলো রয়েছে সেইগুলো তুমি তৈরি করতে পারবে। তাহলে অ্যালকোহল থেকে যদি আমি অ্যালকিন তৈরি করতে চাই তাহলে অ্যালকোহল হিসাবে আমরা এখান থেকে নিলাম ইথানল। তাহলে ইথানল বাষ্পকে যদি আমরা উত্তপ্ত অ্যালুমিনিয়ার ভিতর দিয়ে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তার মানে অ্যালুমিনা প্রবকের উপস্থিতিতে যদি 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল বাষ্প চালনা করা হয় তাহলে এখনো পানি অপসারিত হয়ে অ্যালকিন তৈরি হবে। তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন, এখানে OH মিলা পানি হবে, আর বাকিটা হবে এখানে দ্বিবন্ধন হয়ে CH2 ডাবল বন্ড CH2, আর এখান থেকে পানি অপসারিত হয়ে গেল। তাহলে দেখো, আমরা এখান থেকে খুব সহজে অ্যালকিন মানে হলো ইথিন তৈরি করলাম। তার মানে এই জায়গা থেকে OH আর এই জায়গা থেকে হাইড্রোজেন, তাহলে এই দুইটা মিলে পানি অপসারিত হলো, আর এখানে CH2, এখানে ডাবল বন্ড হলো, আর এখানে CH2। এখানে আমরা অ্যালকোহল থেকে পদ্ধতি যখন আমরা তৈরি করব, তুমি ইথানল থেকে তৈরি করতে পারবা, প্রোপানল থেকে তৈরি করতে পারবা, বিউটানল থেকে তৈরি করতে পারবা, বিভিন্ন রকমের এই অ্যালকোহল থেকে তুমি তৈরি করতে পারবে। যেহেতু অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, সেজন্য ইথিনকে আমরা তৈরি করতে গেলে ইথানলই প্রথম নিয়ে আসতে হবে, কারণ ইথিনের মধ্যেও 2 কার্বন এবং অ্যালকোহলও সেই 2 কার্বন বিশিষ্ট নিতে হবে। যদি আমি প্রোপিন তৈরি করতে চাই তাহলে এখানে আমরা 3 কার্বন
বিশিষ্ট নিব। যেমন আমরা যদি 3 কার্বন বিশিষ্ট যদি নেই তাহলে নিব প্রোপানল CH3CH2CH2OH। এটাকে যদি আমরা অ্যালুমিনার প্রবকের উপস্থিতিতে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, এই জায়গা থেকেও আমরা পানি অপসারণ করব। এখান থেকে পানি অপসারিত হয়ে সে প্রোপিন তৈরি করবে CH3CH ডাবল বন্ড CH2 এবং পানি। তাহলে দেখো এই পানি অপসারিত হলো OH আর এই জায়গা থেকে আমি নিব H। তাহলে H আর OH মিলে হলো পানি আর এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে তুমি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারবে। যে কোনো ধরনের অ্যালকিন তৈরি করার জন্য এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালকোহল থেকে আরেকটা পদ্ধতির সাহায্যেও আমরা তৈরি করতে পারি, সেটাও আমরা দেখাবো যে যদি আমরা অ্যালকিনের ভিতর দিয়ে অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করি তাহলেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। সেই পদ্ধতিটা আবার দুইভাবে হয়ে থাকে। তাহলে দেখো দুইভাবে যদি হয়ে থাকে সেই পদ্ধতিটা কি? যেমন আমরা প্রথম সদস্য হিসাবে যদি অ্যালকিন তৈরি করতে চাই, ইথিন তৈরি করতে চাই, তাহলে আমরা নিব ইথানল। ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে এটা হলো ইথানল। এটাকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করি তাহলে এই জায়গা থেকে আমাদের তৈরি হবে প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট। তাহলে প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো। খেয়াল করো এখান থেকে আমরা এটাকে ভাঙলে পাবো HOSO3, হ্যাঁ, এই H2SO4, এটাকে আমরা ভেঙে নিলাম আর এখানে OH আর এখান থেকে দেখো খেয়াল করো যে আমরা এখান থেকে কয়েকটা জিনিস OH আর এখান থেকে আমরা নিতে পারি H, মিলে হলো পানি। তাহলে বাকিটুক থাকলো হলো CH3CH2OSO3H, এটার নামই হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এখনও পানি অপসারিত হয়ে প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হলো। এইটাকে আমরা আবার যদি তাপমাত্রা বাড়ায় দেই, মানে ইথাইল হাইড্রোজেন সালফেটকে যদি আমরা তাপমাত্রা আবার বাড়ায় দেই, অর্থাৎ 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসে, তৈরি হবে সালফিউরিক অ্যাসিড। তার মানে সালফিউরিক অ্যাসিড এখানে নিরোধক আর এখানে ডাবল বন্ড তৈরি হবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2, তার মানে ইথিন। তাহলে দেখো এখানে আমরা দুইটা পদ্ধতিতে দুই ধাপের মাধ্যমে আমি অ্যালকিন তৈরি করলাম। অর্থাৎ অ্যালকোহলকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করা হয় তাহলে প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়, কোনো পানি অপসারিত হয়ে। তারপরে একে যদি আমরা আরও তাপমাত্রা বাড়াই দিই 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা ইথিন তৈরি করতে পারি। দেখো এখানে যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক হিসাবে কাজ করেছে, কারণ যে সমস্ত পদার্থ যৌগ থেকে অতি সহজে পানিকে শোষণ করে নেয় এরা হচ্ছে সাধারণত ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডও আমাদের এখানে নিরোধকের ভূমিকা পালন করেছে। এভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি। এরপরে আমরা দেখাবো কিভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের অ্যালকাইন হতে। তাহলে অ্যালকাইন হতে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই এই যে আমাদের অ্যালকাইন রয়েছে, অ্যালকাইনেরও প্রথম সদস্য হচ্ছে ইথাইন থেকেও তুমি ইথিন তৈরি করতে পারবে। আর যদি নাম ছাড়া লিখি তাহলে আমরা কি লিখব, যে কোনো একটা অ্যালকাইন আমরা এখানে নিলাম। এই অ্যালকাইনকে যদি আমরা একটা বিজারক পদার্থ নিব, সেটা হচ্ছে প্যালেডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি আমরা বিজারিত করি, খেয়াল করো প্যালেডিয়াম এবং বেরিয়াম সালফেট দ্বারা যদি এই অ্যালকাইনকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে আমরা অ্যালকিন পাবো। কিভাবে অ্যালকিন পাবো? দুইটা হাইড্রোজেনের মধ্যে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হবে। তাহলে RCH ডাবল বন্ড CH2, তাহলে এটা নাম হলো অ্যালকিন। নাম ছাড়া আমরা এখানে অ্যালকিন লিখলাম, তারপরে আমরা অ্যালকাইলমূলক বসায় দিয়ে বিভিন্ন রকমের তৈরি করতে পারি। তাহলে এই যে আমরা বিজারিত করলাম, প্যালেডিয়াম ও বেরিয়াম সালফেট দ্বারা বিজারিত করেছি, সেজন্য এই বিক্রিয়াটিকে বলা হয় রোজেন্ট মান বিজারণ। এই বিক্রিয়াটাকে বলা হবে রোজেন্ট মান বিজারণ।
বিক্রিয়া, এটাকে রোজেন্টমান বিজারণ বিক্রিয়াও বলা হয়। তার মানে এই যে আমরা প্যালেডিয়াম ও বেরিয়াম সালফেট দ্বারা হাইড্রোজেন দ্বারা বিজারিত করেছি, তখন এই বিক্রিয়াটাকে বলা হয় রোজেন্টমান বিজারণ। রোজেন্টমান বিজারণ বিক্রিয়া এখান থেকে বলবো। তাহলে এখন যদি আমরা এই আর এর জায়গায় কোনো একটা অ্যালকাইল মূলক বসিয়ে দিই, দেখো আর এর জায়গায় যদি আমি CH3 দিই, C∼CH, এখানে হাইড্রোজেন গ্যাস দ্বারা আমরা করলাম প্যালেডিয়াম ও বেরিয়াম সালফেট দ্বারা যদি আমরা বিজারিত করি, ঠিক ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে হবে CH3CH ডাবল বন্ড CH2, তাহলে এটা হবে প্রোপিন। এভাবে আমরা রোজেন্টমান বিজারণ, রোজেন্টমান বিজারণ বিক্রিয়ার সাহায্যেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তার মানে যখন আমরা কোনো অ্যালকাইনকে প্যালেডিয়াম ও বেরিয়াম সালফেট দ্বারা হাইড্রোজেন গ্যাস দ্বারা যখন বিজারিত করব, তাহলে আমরা অ্যালকিন তৈরি করতে পারবো। এখানে আমরা যে কোনো ধরনের অ্যালকিনকে এই পদ্ধতির সাহায্যে তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের দুইটা পদ্ধতি হয়ে গেল, খুব সহজে নির্ণয় করে নিতে পারলাম। আরেকটা পর্ব হচ্ছে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। 3 নম্বর পদ্ধতি ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন হতে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া মানে হ্যালোজেন যুক্ত করা। যখন তোমার অ্যালকাইল হ্যালাইডটা, যেমন আমরা যে কোনো ধরনের যদি আমরা অ্যালকাইল হ্যালাইড নেই, মনে করো আমরা এখানে নিলাম ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডকে যদি আমরা অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ যদি উত্তপ্ত করি, তাহলে এখান থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি, যেমন ইথিন তৈরি করতে পারি। আর পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। এখানে একটু খেয়াল করো হাইড্রোজেনেশন বিক্রিয়াটার মাধ্যমে কি বোঝাচ্ছে। তাহলে যখনই তুমি কোনো সরল শিকলযুক্ত অ্যালকাইল হ্যালাইড নিবে এবং যে কার্বন সংযুক্তর সাথে হ্যালোজেন পরমাণু রয়েছে তা থেকে হ্যালোজেন পরমাণু এবং পাশের পরমাণু থেকে যদি আমরা হাইড্রোজেন পরমাণু নিই, তার মানে এই জায়গা থেকে আমাদের হাইড্রোজেন আর এই জায়গা থেকে আমাদের হ্যালোজেন, তাহলে এই দুইটা মিলে আমাদের HCl যদি অপসারিত হয়, অপসারিত হওয়ার পর যে যৌগটি উৎপন্ন হবে সেটা হবে অ্যালকিন। সেই অ্যালকিনের মধ্যে পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড, আর H আর OH মিলে হবে পানি। এখান থেকেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে এখান থেকে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, এটাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার মাধ্যমেও আমরা ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকিন তৈরি করতে পারবো। তো ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া মানে হচ্ছে যখন অ্যালকাইল হ্যালাইডটা সরল শিকলযুক্ত হবে অথবা শাখা শিকলযুক্তই হোক না কেন, সেখান থেকে যার সাথে হ্যালোজেন পরমাণু রয়েছে, মানে যে কার্বনের সাথে হ্যালোজেন পরমাণু রয়েছে ওই জায়গা থেকে আমরা হ্যালোজেন পরমাণু নিব এবং তার পাশে কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন মিলে যে হ্যালোজেন পরমাণুর সাথে সংযুক্ত হবে HCl, HBr, HI, HX, যেভাবেই আমরা অপসারণ করি না কেন, তাহলে মূল যৌগতে তখন অ্যালকিন তৈরি হবে। যেমন আমরা এখান থেকে দেখালাম ইথাইল ক্লোরাইডকে যদি অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ সহ যদি উত্তপ্ত করি তাহলে আমরা অ্যালকিন তৈরি করব। তাহলে এই জায়গা থেকে হ্যালোজেন পরমাণু আর এই কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন, এই দুইটা পরমাণু মিলে HCl অপসারিত হবে এবং পটাশিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড, আর H আর OH মিলে হবে পানি। এভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে দেখো এই যে এই পদ্ধতিটা মানে এই বিক্রিয়াটার মাধ্যমে যেহেতু আমরা ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন এবং হ্যালোজেন দুইটা একসাথে এলিমিনেট করেছি, সেজন্য এই বিক্রিয়াটাকে বলা হয় ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। তার মানে যে বিক্রিয়ার মাধ্যমে আমরা হাইড্রোজেন এবং হ্যালোজেন এই দুইটাকে একত্র অপসারণ করি, মানে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করি, তখন এদেরকে বলা হয় ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। তার মানে ডি মানে এলিমিনেট হওয়া, অপসারণ হওয়া। তাহলে এইখান থেকে আমরা দেখো সহজেই বুঝে নিলাম যে যখন অ্যালকাইল হ্যালাইডটা অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশের সাথে সংযুক্ত হয় তখন সেক্ষেত্রে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। এই হাইড্রোজেন হ্যালাইড থেকে যখন আমরা অপসারণ করলাম, যখন বিভিন্ন রকমের উৎপাদ তৈরি করি, অর্থাৎ সেক্ষেত্রে অ্যালকিন তৈরি করি, সেই অ্যালকিন তৈরি করাটাও আমাদের আসলে গঠনের উপর অনেকটা নির্ভর করে। তার মানে অ্যালকাইল হ্যালাইড যদি সরল শিকলযুক্ত হয় তাহলে অ্যালকিন তৈরি হবে, আবার অ্যালকাইল হ্যালাইড যদি
শাখায়িত হয়। যেমন আমরা যদি এরকম আমরা কোনো যৌগ দেখি তাহলে দেখো এখানে আমরা ক্লোরিন দিলাম, এখানে আমাদের CH2, এখানে CH3, তার মানে এটা ছিল সরল শিকলযুক্ত হলে আমরা এখানে একটা অ্যালকিন তৈরি করেছি। যদি অ্যালকাইল হ্যালাইড শাখায়িত হয় তাহলে সেই ক্ষেত্রে একাধিক অ্যালকিন উৎপন্ন হতে পারে, একাধিক অ্যালকিন উৎপন্ন হতে পারে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে 2-chlorobiutane, 2-chlorobiutane। তাহলে দেখো 2-chlorobiutane হলো শাখায়িত একটি অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ অ্যালকেন। তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইডটা শাখায়িত হওয়ার কারণে এই জায়গার ভিতরে আমরা দুইটি পরমাণুকে মানে অপসারণ করে আমরা উৎপাদ তৈরি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যখন আমাদের অ্যালকাইল হ্যালাইডটা সরল শিকলযুক্ত হবে তখন একটা মাত্র অ্যালকিন উৎপন্ন হবে। আর যদি অ্যালকাইল হ্যালাইডটা শাখায়িত হয় তাহলে দেখো আমরা একাধিক অ্যালকিন উৎপন্ন করতে পারি সাইজেফ নীতি অনুসারে। তাহলে এই জায়গা থেকে আমরা খেয়াল করব যখন অ্যালকাইল হ্যালাইডটা শাখায়িত শ্রেণীর হবে তখন এই জায়গা থেকে আমরা হ্যালোজেন পরমাণুটা অপসারণ করব, আর এই জায়গা থেকে আমরা অপসারণ করব হাইড্রোজেন। তাহলে এই জায়গা থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করতে পারি, আবার এই জায়গা থেকেও আমরা হাইড্রোজেন অপসারণ করতে পারি। তাহলে দেখো এই কার্বন থেকেও আমরা হাইড্রোজেন অপসারণ করে উৎপাদ তৈরি করতে পারবো, এই কার্বন থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করে উৎপাদ তৈরি করতে পারবো। তার মানে যখন কোনো একটি অ্যালকাইল হ্যালাইড শাখায়িত হয় সেই শাখায়িত অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণুর পাশাপাশি দুটি হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণু থাকে, সেই হাইড্রোজেনগুলো থেকেও আমি একাধিক অ্যালকিন উৎপন্ন হবে। আর যদি সরল শিকলযুক্ত হয় তাহলে একটা মাত্র অ্যালকিন উৎপন্ন হবে। কিন্তু যদি দুই পাশে দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে সেই জায়গা থেকে আমি একাধিক অ্যালকিন উৎপন্ন হতে পারে। যেমন এই জায়গা থেকে যদি আমি অ্যালকিন হাইড্রোজেন পরমাণু সরাই তাহলে হবে দেখো CH3CH ডাবল বন্ড CH2 CH আর এই পাশ থেকে আমরা তৈরি করলাম CH ডাবল বন্ড CH2। তাহলে এখান থেকেও আমরা তৈরি করলাম পটাশিয়াম ক্লোরাইড আর হলো পানি। দেখো দুইটি অ্যালকিন তৈরি হয়েছে, এটা নাম হচ্ছে বিউটিন 2 আর এটা নাম হলো বিউটিন 1। তাহলে দুইটি অ্যালকিন উৎপন্ন হয়েছে, দুটি অ্যালকিনের মধ্যে কোন অ্যালকিনটা আসলে প্রধান হবে এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। যখন কোনো অ্যালকাইল হ্যালাইড শাখায়িত হয় এবং শাখায়িত অ্যালকাইল হ্যালাইডের দুই পাশেই দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, সেই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর মধ্যে যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই জায়গা থেকে যখন অ্যালকিন তৈরি হবে সেটা হবে প্রধান উৎপাদ, অর্থাৎ সেখানে উৎপাদটা তৈরি হবে 80%, এটা হলো প্রধান উৎপাদ। আর যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই জায়গা থেকে যদি আমরা হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে সেখান থেকে যে অ্যালকিন তৈরি হবে সেটা হবে ক্রম উৎপাদ, অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা 20% পাবো, অর্থাৎ বিউটিন 1 পাবো। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের গঠনের উপর নির্ভর করেও তার অ্যালকিনগুলো উৎপন্ন হওয়া নির্ভর করে। তাহলে এই বিক্রিয়াটার ভিতর থেকে যখন আমরা এখান থেকে হাইড্রোজেন সরাবো এখান থেকে ক্লোরিন, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপসারিত হয়ে এখানে পটাশিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হলো পানি। আবার এইখান থেকে যদি আমরা হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে এখানে হবে ডাবল বন্ড আর পটাশিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর H আর OH মিলে হবে পানি। তাহলে এখান থেকে দেখো একটা অ্যালকাইল হ্যালাইডের গঠনের উপর নির্ভর করে তার উৎপন্ন হওয়া নির্ভর করে। তাহলে অ্যালকাইল হ্যালাইড যদি শাখায়িত হয় তাহলে দুই ধরনের অ্যালকিন উৎপন্ন হবে, আর অ্যালকাইল হ্যালাইড যদি সরল শিকলযুক্ত হয় তাহলে একটা অ্যালকিন উৎপন্ন হবে। এই অ্যালকাইল হ্যালাইড যদি শাখায়িত হয় তাহলে সেই ক্ষেত্রে যখন যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করার পর যে অ্যালকাইল হ্যালাইডের থেকে আমরা অ্যালকিন উৎপন্ন করব সেটা হবে প্রধান উৎপাদ, অর্থাৎ 80%। আর যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই জায়গা থেকে যদি হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে যে অ্যালকিন উৎপন্ন হবে সেটা হবে অপ্রধান উৎপাদ এবং কম উৎপাদ 20%। এভাবে আমরা সহজেই বুঝে নিতে পারলাম যে কিভাবে আমরা অ্যালকিনকে বিভিন্ন পদ্ধতির সাহায্যে প্রস্তুত করে নিতে পারি। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেকটা ইফেক্টিভ হয়েছে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমরা ভালো এবং সুস্থ থাকবে, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত।